ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত ৩৮, আহত শতাধিক। অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা। তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউথিরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সরিয়ে নিলে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস, জানালেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতা। দখলদারদের হামলায় উপত্যকায় নিহত আরও ৪৫। ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ডোনাল্ড ট্রাম্পের। চুক্তি করাকেই দিচ্ছেন প্রাধান্য। পুতিনকে চিঠি পাঠিয়ে পরমাণু আলোচনার বিষয়ে জানালেন খামেনি। কাশ্মীর নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদ নতুন উত্তেজনা। উপত্যকাটিকে পাকিস্তানের গলার শিরা আখ্যা সেনাপ্রধান আসিমের। তীব্র প্রতিবাদ জানালো ভারত। এবং যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা। ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ২, আহত অন্তত ৫। সন্দেহভাজন আটক, ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইয়েমেনের পশ্চিমাঞ্চলে হাউথিদের একটি তেল বন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বিমান হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০২ জন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, জনগণের ক্ষতি নয়, বরং হাউথিদের অর্থনৈতিক উৎসকে ভেঙে দেয়াই ছিল এ হামলার মূল উদ্দেশ্য। তবে লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত হাউথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছে ওয়াশিংটন। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি। স্থানীয় সময় শুক্রবার ভোররাতে ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় রাস ইসা তেল বন্দর লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে হতাহত হন অনেকে। হাউথি পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসিরার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইরান সমর্থিত হাউথি বিদ্রোহীদের ওপর মার্কিন বাহিনী আক্রমণ শুরু করার পর এটিকে সবচেয়ে বড় হামলাগুলোর একটি বলা হচ্ছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি জানায়, ইয়েমেনের রাস ইসা একটি অপরিবর্তনীয় ও গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন এবং বন্দর হিসেবে কাজ করে। দেশটির প্রায় ৭০% আমদানি পণ্য এবং ৮০% মানবিক সহায়তা রাস ইসা, হোদাইদা ও আস সালিফ বন্দর দিয়ে প্রবেশ করে। এ বিষয়ে এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড জানায়, এই হামলার উদ্দেশ্য ছিল হাউথিদের ক্ষমতার অর্থনৈতিক উৎসকে ভেঙে দেওয়া, জনগণের ক্ষতি করা নয়। কিন্তু লোহিত সাগরে জাহাজে আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হাউথি বিদ্রোহীরা। তারা বলছে, গাজায় যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে যুক্ত জাহাজ লক্ষ্য করে হামলা চালায় তারা। এরপর গাজায় ২ মাসের যুদ্ধবিরতির সময় লোহিত সাগরে হামলা বন্ধ করে দেয় গোষ্ঠীটি। কিন্তু গত ১৮ মার্চ অবরুদ্ধ উপত্যকায় পুনরায় আক্রমণ শুরু হলে আবারও হুঙ্কার দেয় হাউথিরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার বিনিময়ে সব জিম্মিকে ছাড়তে প্রস্তুত হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতা দখলদার বাহিনীকে নতুন প্রস্তাবে এমনটা জানিয়েছেন। যুদ্ধ বন্ধ ও বন্দি মুক্তির দাবিতে অনলাইনে ৪৩টি পিটিশনে সই করেছেন ১,২০,০০০-এর বেশি ইসরায়েলি। এদিকে নেতানিয়াহু বাহিনী ৪৫ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দখলদারদের এই আগ্রাসনের লক্ষ্য এখন মানবিক ধ্বংসযজ্ঞ। জাতিসংঘ বলছে, গাজার ৬৯% অঞ্চল এখন নো গো জোন। ২ মার্চ থেকে ইসরায়েল যে অবরোধ জারি করেছে তার কারণে মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না বেশিরভাগ জায়গায়। খাবার, বিশুদ্ধ পানি আর ওষুধের অভাবে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন উপত্যকার বেঁচে থাকা ফিলিস্তিনিরা। উপত্যকা জুড়ে দখলদারদের আগ্রাসনের মধ্যে ইসরায়েলকে নতুন এক প্রস্তাব দিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা খলিল আল হায়া বলেছেন, স্থায়ী যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারের বিনিময়ে সব বন্দী ছাড়তে প্রস্তুত তারা। তিনি বলেন, স্বল্পমেয়াদী যে কোনো চুক্তি নেতানিয়াহুর গণহত্যাকে লুকিয়ে রাখার কৌশল হবে। একই সঙ্গে হায়া বলেন, যতদিন ফিলিস্তিনের ভূমি দখলে রাখবে ইসরায়েল, ততদিন অস্ত্র হাতে রাখবে হামাস। এদিকে যুদ্ধ বন্ধের দাবিতে ফুঁসছে ইসরায়েলিরাও। রিস্টার্ট ইসরায়েল নামের প্ল্যাটফর্মে ১,২০,০০০-এর বেশি মানুষ যুদ্ধ ও বন্দি মুক্তির দাবিতে ৪৩টি পিটিশনে সই করেছেন। স্বাক্ষরকারীদের মধ্যে আছেন সেনা, গোয়েন্দা সদস্য, লেখক, শিল্পী, এমনকি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ও কয়েকজন সেনা প্রধানও। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে কথা জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। তেহরানে হামলার পরিবর্তে ইরানের সঙ্গে একটি
নতুন চুক্তি করার পথে হাঁটাকেই গুরুত্ব দিচ্ছেন ট্রাম্প। এদিকে পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন তেহরান আলোচনার আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয়ে পুতিনকে জানিয়েছেন। ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে শনিবার ইতালির রোমে দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে তেহরান ওয়াশিংটন। ওমানের মধ্যস্থতায় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির মধ্যে অনুষ্ঠিত হবে আলোচনা। তবে বৈঠকের আগে নিজ নিজ অবস্থানে অনড় দুই দেশই। আসন্ন বৈঠকের আগে নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল ইসরায়েল। তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতাকে অন্তত 1 বছর পিছিয়ে দেওয়াই ছিল এর লক্ষ্য। তবে নেতানিয়াহুর এমন পরিকল্পনায় সায় দেয়নি মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের কয়েকজন কর্মকর্তার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানের সঙ্গে আলোচনা করে চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা ও ট্রাম্পের তেহরানে বোমা হামলার হুমকি সম্পর্কে ক্রেমলিনকে জানাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ওই চিঠি সহ মস্কো পাঠিয়েছেন খামেনি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সমালোচনার মুখে সুর পাল্টালেন ট্রাম্প। ওয়াশিংটন বেইজিং শুল্ক খেলা বন্ধের ইঙ্গিত। 1 মাসের মধ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে নতুন করে দেখা দিয়েছে উত্তেজনা। সম্প্রতি বেলুচিস্তানে এক সম্মেলনে কাশ্মীরকে ইসলামাবাদের জুগুলার ভেইন বা গলার শিরা আখ্যা দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তার এমন মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লিও। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের একমাত্র সম্পর্ক হচ্ছে অবৈধভাবে দখল করা অংশ থেকে সরে যাওয়া। কাশ্মীর নিয়ে বরাবরই উত্তেজনা তুঙ্গে ভারত পাকিস্তানের। 1947-এর পর যুদ্ধ থেকে শুরু করে বাকবিতণ্ডা, একের পর এক ঘটনা লেগেই থাকে দুই দেশের মধ্যে। এরই পরিপ্রেক্ষিতে নতুন করে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্যে ফুঁসে উঠেছে মোদি প্রশাসন। সম্প্রতি পাকিস্তানের বেলুচিস্তানে বিভিন্ন দেশে কর্মরত পাক রাষ্ট্রদূতদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীরকে ইসলামাবাদের জুগুলার ভেইন বা গলার শিরা আখ্যা দেন। পাকিস্তানিরা এই ভূখণ্ডকে কখনো ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় উপস্থিত কূটনীতিকদের পাকিস্তানের ইতিহাস সন্তানদের কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি। পাকিস্তানের সেনাপ্রধানের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল প্রশ্ন তুলে বলেন, অন্য দেশের অংশ কিভাবে নিজেদের গলার শিরা হতে পারে? কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একটাই, আর তা হলো অবৈধভাবে দখল করা অংশ থেকে সরে যাওয়া বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়গুলির ঘটনায় 2 জন নিহত ও 5 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে এই বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে একজনকে আটক করে পুলিশ। তার কাছ থেকে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলের কাছেই দাঁড় করিয়ে রাখা একটি গাড়ির ভেতর থেকে পাওয়া গেছে একটি বন্দুক। পুলিশ বলছে হামলাকারী একজনই ছিল, তবে কী কারণে এই বন্দুক হামলা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চলছে। শুল্ক ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির অবসানের ইঙ্গিত দেন তিনি। পাশাপাশি আগামী 1 মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি সম্পন্ন করার আভাসও দেন। এদিকে ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও এর কারণে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে IMF। ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা বিশ্ববাজারকে নাড়িয়ে দেয়। শুরু হয় আলোচনার সমালোচনা। কয়েকদিনের উত্তাপের পর এবার শুল্ক ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট। চীনের সঙ্গে পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির লড়াই অবসানের ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, শুল্ক আর না বাড়ুক, কারণ শুল্ক বাড়তে থাকলে মানুষ আর পণ্য কিনবেন না। প্রেসিডেন্ট শি এর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি মনে করি
করি এটি অব্যাহত থাকবে। শুল্কের বিষয়ে চীন বেশ কয়েকবার যোগাযোগ করেছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তবে সরাসরি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এই আলোচনায় যুক্ত ছিলেন কিনা সে বিষয়ে কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া আগামী 1 মাসের মধ্যে চীন সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হওয়ার পূর্বাভাসও দিয়েছেন তিনি। তবে যতক্ষণ না পর্যন্ত বাণিজ্য ইস্যু সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের বিষয়ে কোনো সিদ্ধান্ত হবে না বলে জানিয়েছেন ট্রাম্প। এর আগে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করার জন্য চীনা ভিত্তিক বাইটড্যান্সকে একটি আইনি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বারবার সেই সময়সীমা বাড়িয়েছিলেন ট্রাম্প। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় বাণিজ্য শুল্ক নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হলেও এ কারণে বিশ্বব্যাপী মন্দার ঝুঁকি নেই বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বৃহস্পতিবার বিশ্ব অর্থনীতি নিয়ে এক বিবৃতিতে আইএমএফ জানায়, বাণিজ্য উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী শেয়ারের দাম কমেছে। অনিশ্চয়তা মোকাবিলায় সব দেশকে অবশ্যই নিজেদের সামলানোর প্রচেষ্টা দ্বিগুণ করতে হবে বলেও উল্লেখ করা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। কিছু বিদেশি শিক্ষার্থীর সহিংস কর্মকাণ্ডের তথ্য গোপন করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য না দিলে হার্ভার্ড বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাবে বলেও হুমকি দিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের চাপে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে বিশ্বের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সবশেষ বুধবার যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের সচিব ক্রিস্টি নোম অভিযোগ করেন, হার্ভার্ড কিছু সহিংসতা সৃষ্টিকারী শিক্ষার্থীর তথ্য গোপন করছে। আগামী 30 এপ্রিলের মধ্যে বিদেশি শিক্ষার্থীদের সহিংস কার্যকলাপের তথ্য দেওয়ার নির্দেশ দেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের জেরে এমন কড়া হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের। আন্দোলনকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী দাবি করে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর চড়াও হয়েছে হোয়াইট হাউস। যদিও হার্ভার্ডের ইহুদি ছাত্রছাত্রীরাও ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে জোর অবস্থান নিয়েছে। প্রশাসনের দাবি, কেউ কেউ সহিংস কর্মকাণ্ডে জড়িত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা কিছু বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল হয়েছে, কাউকে কাউকে বহিষ্কারের চেষ্টাও চলছে। হার্ভার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইন মেনে চলে ও সংবিধান প্রদত্ত অধিকার থেকে এক চুলও সরবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই নজিরবিহীন পদক্ষেপ একদিকে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতাকে প্রশ্নের মুখে ফেলছে, তেমনি বিদেশি শিক্ষার্থীদের ভবিষ্যৎও ফেলছে অনিশ্চয়তার পথে। কাকুলি আখতার, সময় সংবাদ। কম্বোডিয়া যাওয়ার মধ্য দিয়ে ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর শেষ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার এই সফরে 3 দেশের সঙ্গেই বাণিজ্য সহ বেশ কিছু চুক্তি হয়েছে। কূটনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক অবস্থান জোরদারের বার্তাও এসেছে। ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়া ঘিরে চীনের এমন আগ্রহকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিহত করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কম্বোডিয়ার রাজধানী নমপেনে পৌঁছানোর পর শি জিনপিংকে স্বাগত জানান দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত। পরে পিস প্যালেসে দুই নেতার বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় দেশটিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের রাষ্ট্রীয় সফর। চীন জানায়, তারা কম্বোডিয়াকে দীর্ঘমেয়াদে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে চায়, যার অংশ হিসেবে নির্মিত হবে নতুন রেললাইন, শিল্প অঞ্চল, প্রযুক্তি পার্ক এবং বিদ্যুৎ কেন্দ্র। বৈঠকে শি জিনপিং বলেন, বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার সময়ে দুই দেশের পারস্পরিক সহায়তা কেবল আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাই নয়, আন্তর্জাতিক সম্পর্কেও ইতিবাচক বার্তা দেবে। দুই দেশের মধ্যে অন্তত 37টি চুক্তি হয়। 5 দিনের দক্ষিণ পূর্ব এশিয়ার সফরের অংশ হিসেবে এর আগে মালয়েশিয়া ও ভিয়েতনাম সফর করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার দাবি, এই সফর বন্ধুত্ব ও নতুন বৈশ্বিক অর্থনৈতিক কাঠামোর পথ চলার অংশ। ভিয়েতনামে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অবকাঠামো খাতে একাধিক বাণিজ্যিক চুক্তি করেন শি জিনপিং। মালয়েশিয়াতেও উচ্চ পর্যায়ের কৌশলগত অংশীদারিত্ব গড়তে রাখেন 3টি প্রস্তাব। দেশ 3টিতে চীনা প্রেসিডেন্টের এই সফরকে বেশ গুরুত্ব সহকারে প্রচার করছে পশ্চিমা গণমাধ্যমগুলো। শির এই সফরকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রভাব প্রতিহত করার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুদ্ধ বন্ধের বিষয়ে রাশিয়া জবাব দিতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ট্রাম্প আরও জানান, খনিজ ইস্যুতে আগামী বৃহস্পতিবার ইউক্রেন যুক্তরাষ্ট্র চুক্তি সই হবে। এদিকে চলমান যুদ্ধের বিষয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
একদিকে চলছে সংঘাত, অন্যদিকে যুদ্ধ বন্ধে অব্যাহত আছে কূটনৈতিক তৎপরতাও। বৃহস্পতিবার ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেন ফরাসি ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হয় রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করেন রুবিও। এ সময় ম্যাক্রো বলেন, সব পক্ষই শান্তি চায়। যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, চলতি সপ্তাহেই শান্তি প্রস্তাবের জবাব দিতে যাচ্ছে রাশিয়া। একই সঙ্গে তিনি জানান, আগামী বৃহস্পতিবার ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিতে সই করবে যুক্তরাষ্ট্র। এদিকে কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীন রাশিয়াকে অস্ত্র গোলাবারুদ সরবরাহ করছে। এমনকি চীনের কিছু প্রতিনিধি অস্ত্র উৎপাদনের সঙ্গে জড়িত বলেও দাবি তার। জেলেনস্কি বলেন, কিয়েভের কাছে তার এমন দাবির সপক্ষে যথেষ্ট প্রমাণ আছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। 22 বছর পর আফগানিস্তানের শাসক দল তালেবানের ওপর থেকে সন্ত্রাসী তোকমা প্রত্যাহার করল রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তাদের নাম সরিয়ে নেওয়ার রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে আফগানিস্তানের শাসক গোষ্ঠীর সঙ্গে রাশিয়ার স্বাভাবিক সম্পর্কের পথ সুগম হলো বলে জানা গেছে। এ বিষয়ে দ্য গার্ডিয়ান পত্রিকা জানায়, 2003 সালে তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছিল মস্কো। এর আগে 2021 সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আগস্টে দেশটির ক্ষমতা দখল করে তালেবান। যদিও কোনো দেশই এখনো তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। দেখছেন আন্তর্জাতিক সময়। ইতালিতে 10 বছরের পরিবর্তে 5 বছরে নাগরিকত্ব পাওয়ার বিষয়ে গণভোট হতে যাচ্ছে। জুনে হতে যাওয়া এই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দেশটির বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালিতে নাগরিকত্বের আবেদনের সময়সীমা 10 বছর থেকে কমিয়ে 5 বছর আনার প্রস্তাব উঠেছিল পার্লামেন্টে, তবে তা প্রত্যাখ্যাত হয়। এরপর স্বাক্ষর সংগ্রহের মাধ্যমে বিষয়টি গড়ায় আদালতে। পরে আদালত জানান, বিষয়টির নিষ্পত্তি হবে গণভোটের মাধ্যমে। এমন নির্দেশের পর জনগণের সম্মতি নিতে আগামী 8 ও 9 জুন গণভোটের আয়োজন করেছে কট্টর ডানপন্থী জর্জা মেলোনি সরকার। হ্যাঁ ভোটের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে রাজধানী রোম থেকে। এরই মধ্যে ইতালির প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো প্রবাসীদের পক্ষ নিয়েছে। এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। ঐক্যবদ্ধভাবে আপনারা হ্যাঁ ভোট দেবেন। যিনি ভোট দিতে পারেন তিনি দেবেন, আর যার ভোট নেই তিনি অন্যকে উৎসাহিত করবেন। বিজয়ী হলে আমরা একটি ভুল আইনকে সংশোধন করতে পারব। প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাস করছেন, কাজ করছেন, পড়াশোনা করছেন। আমি আশা করব আপনারা সবাই ভোট দিতে যাবেন এবং হ্যাঁ ভোট দিলে 10 বছর থেকে 5 বছরে নাগরিকত্বের আবেদন করা নিশ্চিত হবে। আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেবার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরাও। ভোটের মাধ্যমে এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করে এদেশে বসবাসরত অসংখ্য বাংলাদেশিদেরকে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ দেবেন। এখানে 5 বছর যদি রেগুলারই থাকেন এবং আপনার রেসিডেন্স 5 বছর থাকে, আপনি চিরাদিনাংশের জন্য আবেদন করতে পারবেন। ইতালির বর্তমান নাগরিকত্ব আইন অনুযায়ী দেশটিতে যে কোনো বিদেশি বৈধভাবে রেসিডেন্ট সহ 10 বছর অবস্থানের পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, কিন্তু তা কমিয়ে 5 বছর করার দাবি ছিল দীর্ঘদিনের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যুক্তরাজ্যের কোম্পানি ওপেন বায়োনিক্স এমন এক প্রস্থেটিক হাত তৈরি করেছে যা শরীর থেকে বিচ্ছিন্ন থাকলেও কাজ করতে সক্ষম। আধুনিক এই বায়োনিক হাত এখন প্রযুক্তির নতুন বিস্ময়। এটি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছেন 19 বছর বয়সী এক ব্রিটিশ তরুণী। শরীর থেকে বিচ্ছিন্ন থাকলেও নিজ থেকে নড়াচড়া করতে সক্ষম হাত। অবাক করার মতো শোনালেও প্রযুক্তির সহায়তায় এমনই এক হাত বানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক রোবোটিক্স কোম্পানি ওপেন বায়োনিক্স।
4 বছর গবেষণার পর তৈরি হিরো প্রো নামের বায়োনিক হাত আগের যে কোনো সংস্করণের চেয়ে দ্রুত এবং কার্যকর। জলরোধী এই হাত ব্যবহারকারীদের দেয় আরও বেশি শক্তি, গতি ও নিয়ন্ত্রণের ক্ষমতা। প্রযুক্তিগত দিক বিবেচনায় এই হাতের বিশেষত্ব হচ্ছে এর 360 ডিগ্রি কবজি ঘোরানো ও ওয়্যারলেস সেন্সরের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্যতা। এতে ব্যবহৃত মায়োপড নামক প্রযুক্তি পেশির সংকেতও পড়তে সক্ষম। হাতটি তৈরির সময় উদ্ভাবকদের সঙ্গে কাজ করেছেন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত টিলি লকি। শিশু বয়সে হাত হারানো এই কিশোরী প্রায় 1 দশক ধরে কোম্পানিটির সঙ্গে যুক্ত থেকে ব্যবহারিক দিকগুলোতে মতামত দিয়েছে। ইন্টারনেটে যেটা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা হচ্ছে এই বায়োনিক হাত পুরোপুরি ওয়্যারলেস। বোতাম চেপে হাতটা আলাদা করেও ফেলা যায়, যা দেখতে যেমন অদ্ভুত, ব্যবহারেও তেমনি অবিশ্বাস্য। মজার বিষয় হলো এটা শরীর থেকে আলাদা থাকলেও আমি এটা চালাতে পারি। যারা এতদিন নিজেদের শারীরিক সীমাবদ্ধতা আড়াল করতে চাইতেন, তারা এখন এই উদ্ভাবন কাজে লাগিয়ে প্রতিবন্ধকতা দূর করতে পারবেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইয়েমেনের তেল বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত 38, আহত শতাধিক। অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা। তেল আবিবে পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল হাউথিরা। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও ইসরায়েলি সেনা সরিয়ে নিলে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস, জানালেন সংগঠনের শীর্ষস্থানীয় নেতা। দখলদারদের হামলায় উপত্যকায় নিহত আরও 45। এবং ইরানে হামলার ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যান ডোনাল্ড ট্রাম্পের। চুক্তি করাকেই দিচ্ছেন প্রাধান্য। পুতিনকে চিঠি পাঠিয়ে পরমাণু আলোচনার বিষয়ে জানালেন খামেনি। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।